দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা দেখতে আসলাম দিনাজপুরের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ। এটা এশিয়ার অন্যতম একটা বড় ঈদগাহ মাঠ। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পাশটাতেই। মাঠের মধ্যে প্রচুর ঘাস, প্রচুর গরু ছাগল এখানে খোলামেলা ঘাস খাচ্ছে। আমার এটার সাথে একটা এই জায়গাটার নাম হচ্ছে মাতা সাগর। শহর থেকে 3 কিলোমিটারের মতো দূরে হবে। গাড়িতে করে আসলে খুব একটা বেশি সময় লাগবে না আপনাদের। এখানকার পরিবেশটা খুবই নিরিবিলি, চমৎকার। শহর থেকে 2-3 কিলো আসলেই আপনি মাতা সাগর পেয়ে যাবেন। এখানে এই যে বড় বড় এই পুকুরগুলোকে ম্যাক্সিমামগুলোকে সাগর বলে। এটার নাম হচ্ছে মাতা সাগর। এই যে পুকুরের যে পাহাড়গুলো একটু উঁচু উঁচু আছে, একটু পাহাড় পাহাড় ফিল হবে আপনাদের। এখানে ঢোকার যে রাস্তাটা কাঁচা একদম। তোমরা কি পাহাড়ে উঠছো? ভিতরে মন্দির। দেখি আপনি এবার লক দিয়ে দিবেন নাকি? কি নাম বলবো? বিনোদ। ঠিক আছে, জুতা খুলে যেতে হবে না? হ্যাঁ হ্যাঁ।
শ্রী কালিয়াজিউ মন্দির রাজবাটি। বলবো তো প্রথম থেকে বলি। জি, সো আমি এই মুহূর্তে আছি শ্রী শ্রী কালিয়াজু মন্দির। কালিয়াজু মন্দিরে। তো আমার সাথে আছেন দাদা, আপনি আপনার একটু পরিচয়টা জানাবেন। আমার নাম বিনোদ চন্দ্র সরকার। আচ্ছা, আমি রাজবাড়ি সার্বজনীন হরিসভা কমিটির সভাপতি এবং আমি একটা অন্য চাকরি করি। সে চাকরিটা হচ্ছে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির আমি অফিস সচিব। তো এই হলো আমার তো পরিচয়। আমাদের এখানে তো আসার উদ্দেশ্য হচ্ছে এটা সম্পর্কে আমরা জানতে চাই, এই রাজবাড়ির ইতিহাস, এর যে এখানকার অ্যাক্টিভিটি, এগুলো সম্পর্কে জানতে চাই। আমাদের আসলে এখানে এই রাজবাড়িটি স্থাপন হয় 1600 খ্রিস্টাব্দে। এই রাজবাড়ির যে 11 জন রাজা ছিলেন ধরতে হবে, 11 জনেই রাজত্ব করেননি, তবে 9 জন রাজা এখানে রাজত্ব করেছেন। এই রাজবাড়ির একজন সাধু ছিলেন, সাধুর নাম হলো কাশীদাস। কাশীদাসের সমাধিও এখানে রয়েছে। সেই কাশীদাসের অর্থায়নে আপনার এই রাজবাড়ি উৎপত্তি হয়। এটা কত বছর আগে? এটা ওই বললাম যে 1600 বছর আগে, 400 বছর আগে, 400 বছর আগে, 1600 শতকে আর কি। 1600 খ্রিস্টাব্দে। জি, এখন এখানে সেই সূত্র ধরে অনেক রাজা রাজত্ব করেছেন। আমরা জানি সর্বশেষ রাজা হলো রাজা জগদীশনাথ রায় বাহাদুর। তার আগের রাজা ছিলেন মহারাজা গিরিজানাথ রায় বাহাদুর। তার আগে রামনাথ, প্রাণনাথ এবং এভাবে পর্যায়ক্রমে রাধানাথ ইত্যাদি নামকরণে প্রায় 9 জন রাজা এখানে রাজত্ব করেছেন। সর্বশেষ জগদীশনাথ রায় বাহাদুরের যে সন্তানটা, সে রাজত্ব করেনি, সে রাজকুমার ছিল, তার নাম ছিল জলাধিনাথ রায়। এভাবে সে সময় 1900 তৎকালীন 1952 আগে 48-এর সময় এখানটায় এই যখন দেশ বিভাগ হয়ে গেল, ভারতবর্ষ বিভাগ হয়ে মানে বিভিন্নভাবে অংশবিশেষ হয়ে গেল, তখন এখানকার রাজা, যিনি সর্বশেষ রাজা জগদীশনাথ রায় বাহাদুর, তিনি মনক্ষুণ্ণ হয়ে চলে গেলেন এসব ছেড়ে। তখন থেকে আপনার রাজত্ব প্রথা, মানে রাজার প্রথা, রাজ পরিবারের প্রথা বিলুপ্ত হয়ে তখন অন্য প্রশাসন আসলো। এই প্রশাসন তখন এখানে একটি কমিটি, এটাকে সংরক্ষণ করার জন্য একটি কমিটি গঠন করে দিয়েছিল। সেই কমিটি হলো রাজ দেবত্তর এস্টেট কমিটি। তারা এই রাজবাড়ির মন্দির এবং কিছু অংশ রক্ষণাবেক্ষণ করেছেন, এটাকে ধরে রেখেছেন। তো প্রত্যেকটি জেলার ডিসি মহোদয়েরা তারা যখনই এখানে আসেন বদলি হয়ে, তারাই ক্ষমতা বলে তারা ট্রাস্টি বাহাদুর হন এবং তিনি হন এই এজেন্ট কমিটির সভাপতি। আর এখানে একজন সাধারণ বড় ভালো যারা যে মানুষকে মানে সম্মান করে, শ্রদ্ধা করে সম্মানিত ব্যক্তি যিনি, তিনি হন এস্টেটের এজেন্ট। এবং এই এজেন্ট কমিটিতে থাকে 21 জন সদস্য, তারা এটা পরিচালনা করে থাকেন। এই মন্দিরটিও বিগত 400 বছর হচ্ছে। এটি দেখছেন আপনার হিন্দিতেও লেখা আছে, সংস্কৃতে লেখা আছে, বাংলাও লেখা আছে। এটির এই কমিটির যারা ছিলেন দায়িত্বে, তারা এইভাবে পুরোহিত দিয়ে এটা পূজা অর্চনা করত। এবং এখানে এটার প্রায় অনেক সম্পদ আছে। এই রাজার অনেক সম্পদ ছিল। এই সম্পদটা আমরা কালক্রমে এটা মানে দেবত্তর এস্টেটের অধীনেই আছে এবং কিছু অংশ প্রায় সরকারের ইয়েতে আছে, যেমন এতিমখানা, সেটিও আপনার রাজদেবত্তর এস্টেটের ভিতরে ছিল। সুখসাগর রাজারই ছিল, রামসাগর রাজারই ছিল, আনন্দ সাগর, মাতা সাগর, জুলুম সাগর, এগুলো সব এই রাজাদের আমলেই এগুলো ছিল। এগুলো প্রায় এখন প্রশাসনের আয়ত্তে চলে গেছে। প্রশাসন এগুলো কিছু মানুষকে মানে ইজারা স্বরূপ দিয়ে থাকেন। এভাবে এটি চলছে।
এই রাজদেবত্তর এস্টেটের ভিতরে এখানে প্রায় 1100 একর সম্পত্তি আছে। এটা পরিচালনা এই রাজদেবত্তর এস্টেট করে। এইখানকার যে বিগ্রহ আছে, এখানকার বিগ্রহ, প্রথম এই বিগ্রহ হলো কান্তজী, শ্রী 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 কান্তজী বিগ্রহ, শ্রী শ্রী কালিয়াজী বিগ্রহ, শ্রী শ্রী রাধারমণজী বিগ্রহ। এই দুটো বিগ্রহ এখানে থাকে। আর একটি বিগ্রহ এটি কান্তনগর মন্দিরে চলে যায়, ওখানে 9 মাস থাকে, আর 3 মাস এখানে থাকে। এটি ঠিক ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিনে, মানে 2 দিন আগে আপনার কান্তনগর, অর্থাৎ 13 মাইল যেটা আপনার কান্তনগর, সেখান থেকে এখানে নৌকা যোগে, নৌকা বিহার করে ভক্তবৃন্দের মাঝে খোল করতাল বাজিয়ে, বাজনা বাজিয়ে ঠাকুরকে এখানে নিয়ে আসা হয় ঘাটে। ঘাট থেকে আবার তাকে রথে করে, রথযাত্রার মাধ্যমে আবার ঢাক ঢোল বাজিয়ে শহর প্রদক্ষিণ করতে করতে এখানে আসে। এই মন্দিরে তাকে পূজা করা হয়। এখানে 3 মাস থাকে। ঠিক যখন আবার 3 মাস পরে আপনার সেটা হলো রাসমেলা, কান্তনগরে যেটা হয়, সেই রাসমেলার 2 দিন আগে আমরা সাধারণ ভক্তবৃন্দ ঘাড়ে করে খালি পায়ে পদব্রজে তাকে রোডে নিয়ে, এই যে বিশ্ব রোডে করে ঘাড়ে করে নিয়ে আমরা দোলনায় করে দলিয়ে বিভিন্ন গান বাজনা বাজিয়ে হরিনাম গাইতে গাইতে আমরা আবার কান্তনগরে নিয়ে গিয়ে ওই মন্দিরে স্থাপন করি। ওখানে আবার 1 মাস ব্যাপী মেলা হয় এবং সেখানে 3 মাস ঠাকুর সেখানে পূজিত হয় ব্রাহ্মণ দ্বারা। তো এখন এর ইতিহাস অনেক ইতিহাস আছে, এটা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন আছে। আপনাকে আমি এইটুকু সংক্ষিপ্তভাবে বললাম। এর বিভিন্ন থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি আমাদেরকে একটু দেখান যে কোন জিনিসটা কি এখানে, সেটা একটু দেখালে। মহারাজার দুটি ছবি আমরা সংরক্ষণ করতে পেরেছি। সেটি হলো যিনি যে রাজা দাঁড়িয়ে আছেন, তিনি হচ্ছেন মহারাজা গিরিজানাথ রায় বাহাদুর। আর যে যাব মহারাজা আছেন, সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে আছে। মহারাজা গিরিজা রায় বাহাদুর 1919 খ্রিস্টাব্দে মারা যায়, জন্ম। আর মহারাজা জগদীশনাথ রায় বাহাদুর 1894 থেকে 1962, মানে ইনি শেষ ছিলেন। যখন কোনো বিশেষ অনুষ্ঠান হয়ে থাকে, সেই বিশেষ অনুষ্ঠানগুলোতে এই ঘরগুলোতে সাধু গুরু বৈষ্ণবদের আশ্রয়স্থল। আচ্ছা। এবং এখানে সেবা গ্রহণ করা হয়। আর যে নাট মন্দির আমরা দেখছি, এই নাট মঞ্চে এখানে আপনার রামায়ণের বিভিন্ন চিত্র নিয়ে বিভিন্ন শিল্পীরা এখানে রামায়ণ গান কীর্তন করে থাকেন। এই নাট মন্দির, এটা নাগ মন্দির, এটা নাট মন্দির, নাট মন্দির। জি। এখানে বাদ্য বাজনা এবং গীতা পাঠ, ধর্মীয় শাস্ত্র পাঠ এখানে হয়ে থাকে। এটা হলো নাট মন্দির। আমরা আরেকটু আসি, এটা হলো কুঞ্জ মন্দির। যখন এই ভবনে যখন বিগ্রহ থাকেন এবং এটার সংস্কারের কাজ যখন হয়, তখন কিছুদিনের জন্য এই কুঞ্জ ভবনে নিয়ে আসা হয় বিগ্রহদের। এই জন্য এগুলো হলো কুঞ্জ মন্দির। আপনি আরেকটা আসুন, আপনার ঠিক এখানেও সাধুগুরু বৈষ্ণবদের আশ্রয়স্থল। এটি তুলসী বেদী, তুলসী মন্দির। এখানে তুলসী আরাধনা করা হয় এবং তুলসী গীত গাওয়া হয়। সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে এখানে গুণকীর্তন করা হয়। অদ্ভুত প্রাণীর, হ্যাঁ, এখানে অনেক এই ছবিগুলো আছে, প্রাণীগুলো আছে।
আপনার এর চেয়েও বেশি কান্তনগর মন্দিরে, মানে সেখানেও- কান্তজিউ মন্দির যেটা, কান্তজিউ মন্দির, হ্যাঁ ওইটাতেও গিয়েছিলাম ওখানে- সকালবেলা। হ্যাঁ, ওখানে আজকে পুরো আপনার যে দিনাজপুরে যত মন্দির মসজিদ, দিনাজপুরের দর্শনীয় যে জায়গাগুলো আছে জি, জি। সবগুলো ঘুরে দেখার চেষ্টা করেছি। আচ্ছা আচ্ছা। তো সর্বশেষ আজকের এই পাশে হচ্ছে এটা। এই পাশে দরজা, পিছন দরজা, এখানে 3টি মূর্তি রয়েছেন, শ্রী শ্রী কান্তজিউ, শ্রী শ্রী কালিয়াজিউ, শ্রী শ্রী রাধারমনজিউ। এটা পিছন দরজা, এই দরজা দিয়ে পুরোহিতগণ প্রবেশ করেন আর সামনের দ্বার খুলে দিয়ে তাদের দর্শনের জন্য রাখা হয়। এটি হলো রন্ধনশালা। এর ভিতরে বিভিন্ন উপাদেয় রান্না হয়, অন্ন, ডাল, ভাজি, পুরি এবং বিভিন্ন উপাদেয় সব ব্যঞ্জন আদি এখানে তৈরি করা হয়, রান্না হয়। আর ঠিক এগুলিও ব্রাহ্মণ, যখন ব্রাহ্মণেরা আসেন তখন ব্রাহ্মণদের এগুলো থাকার ঘর, তারা এখানে রাত্রি যাপন করেন এবং থাকেন আর এই ঠাকুরের পূজা অর্চনা করেন। এই পাশেও এই ঠাকুর প্রায় আপনার 400 বছর হলো এটা নির্মিত হয়েছে। এটা বিভিন্ন সময় বিভিন্ন রঙে রঙায়িত করা হয়। চিন্তা করা যায় এই ভবনটা তো 400 বছর যাবত এভাবেই আছে। 400 বছর আগে এটি এখন আমরা সংস্কার করেই থাকি, কিছু ভেঙে গেলে তো সেটাকে আবার পুনরায়। এইটা কি এই পুরনো ডিজাইনই আছে, যে পুরনো 400 ডিজাইন, বছরের পুরনো যেটা ছিল, পুরনো ডিজাইন। সংস্কার করেছেন বাট ডিজাইন এটাই ছিল। আমরা এটা ভান্ডার ঘর, এখানে ভান্ডারের যা কিছু এখানে থাকা হয়। একটা অফিস কক্ষ, এখানে এজেন্ট মহোদয় তিনি তার সদস্যবৃন্দ নিয়ে এখানে বসেন, কার্যক্রম করেন। আমাদের মন্দিরের বাইরে হলো আপনার দুর্গা মণ্ডপ, আচ্ছা, সেখানে রাজার যে প্রাসাদ ছিল সেটা কোনটা, মানে রাজপ্রাসাদটা দুর্গা মন্দিরের অপোজিটে। আচ্ছা, সেটা রাজপ্রাসাদ, সেখানে রাজ দরবার আছে। ওটা কি ঢোকা যায়, ভিতরে যাওয়া যায়? ভিতরে যাওয়া যায়, যাওয়া যায়। কিন্তু এখন বোধহয় ওই দূর দিয়ে একটু যেতে হবে। এই পাশে রাস্তাতে একটু তো ওই দিক দিয়ে ঢোকার রাস্তা কি ওই সাইড থেকে? ওই সাইড। বুঝতে পারছি। তো আপনি কি যাবেন একটু কষ্ট করে আমাদের দেখাতে? এই খাওয়া দাওয়া সব আপনি চল। জি, শান্তিদা আসেন। এই যারা খায়নি তাদের খাও। এখন আমরা রাজার দরবারটা দেখতে যাই, চলেন আপনাদেরকেও দেখাই। আমার কিন্তু দেশের বাইরে বিভিন্ন জায়গাতে, স্পেশালি ইন্ডিয়াতে বেশ কিছু স্টেট ঘোরার সুযোগ হয়েছে। সো
এই চিন্তা তো ধরেন যে আমার অনেকগুলো দেখার সুযোগ হয়েছে, বিভিন্ন মন্দিরে যাওয়ার সুযোগ হয়েছে, চার্চে গিয়েছি, বিভিন্ন ইসলামীয় ধর্মীয় যে মসজিদ যেগুলো আছে সেগুলোতে গিয়েছি। মোটামুটি ইন্ডিয়ার সাইডেরগুলো দেখলাম অনেক গোছানো, নিট অ্যান্ড ক্লিন, কিন্তু বাংলাদেশেরগুলো কিন্তু আমাদের গোছানো। মনে হয় একটু গোছানো না, বা আরেকটু ক্লিন থাকতে পারে, আরেকটু সংরক্ষণ করার সুযোগ থাকলে আমার কাছে মনে হয় আরও পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হবে বলে আমার মনে হয়। আসলে সংস্কারের ইয়েও হয়েছে, স্যাংশন হয়েছে, বুঝছেন না? হবে হবে হয় বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে একটু সময় লাগে। আমরা কি এই বাম দিক দিয়ে ঢুকবো? হ্যাঁ বন্ধু, এইটাই কি মেইন বিল্ডিংটা? এদিকে আসলে কি এদিকে যাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, ও যে মামা আসছেন ওনাকে খুঁজতে গেছেন আচ্ছা আর কি। আচ্ছা, মামা এখানে থাকেন। ও এইটা কোন বিল্ডিং? এইটাই হলো। আচ্ছা আচ্ছা, এগুলো নিয়ে নিন, এগুলো আপনি কালেক্ট করেন। একটা মিনিট। এটি হচ্ছে রাজ দরবার। এতে মহারাজারা এখানে তাদের দরবার পরিচালনা করেন। এটিও 400 বছর ধরে পরিচালনা হয়ে থাকে। এখানে অনেক প্রকোষ্ঠ আছে। এখানে বিচার সালিশ হতো। এখানে বিচার সালিশ হয়। মানে ওই যে উপরের সাইডটাতে রাজারা বসতেন আর হ্যাঁ, নিচে? ওখানে রাজারা বসতেন, ওখানে সব দরবার, এগুলো দরবার পরিচালিত হতো। এখানে বিভিন্ন প্রকোষ্ঠ থাকে, এগুলোকে এক একটি প্রকোষ্ঠ বলা হয়। এই প্রকোষ্ঠগুলোতে তাদের মানে যারা সিপাহী থাকতো এবং আরও তাদের ভাষায় যারা এখানে নিয়োজিত থাকতো, তারা এখানে ইয়ে করতেন, আপনার দেখতেন, এবং মহারাজার সুরক্ষিত হিসেবে তারা দায়িত্ব পালন করতেন, সুরক্ষা হিসাবে। আর এই রাজদরবার এখানে আপনার চারিদিকে আছে। এরকম আরেকটি ওই পাশে আছে, ওই পাশে এটা রাজকুমার ভবন। সেখানটারও দেখার মতো ইয়ে ছিল। ওই পাশে আয়না মহল ছিল। ঠিক আয়না মহলগুলো এই সারি দিয়েই আয়না মহল। এটা রাজদরবার। এখানে ফাঁসির কাষ্ঠও কিন্তু থাকে। আচ্ছা আচ্ছা, সেটি ওই পাশে আবার যেতে হবে, যেখানে মানে যারা অপরাধী তাদের সাজা যেভাবে দিত সেটা সেখানকার ইয়ে। এখানে মহারাজার অনেকগুলো ইয়ে ছিল, কুমির ছিল, বাঘ থাকতো, হাতি থাকতো, হাতিশালা ওই পাশে। এই যে এই হাতির নামে হাতি বাগান থাকতো, হাতি পুকুর থাকতো, সবজি বাগান নাম থাকতো, হীরা বাগান থাকতো, কলা বাগান থাকতো। মহারাজার অনেকগুলো কর্মচারী ছিল যে যারা এক একজন এক একটা দায়িত্ব পালন করতো তারা। এবং এখানে এই যে পশু মাছের ইয়ে থাকতো, সেটাকে কি বলা হয়, খামার। হ্যাঁ, এবং কুমির থাকতো, কুমিরের পুকুর থাকতো, সেগুলো দেখার মতো ছিল। এই রাজার কিন্তু অনেক সম্পদ বলতে অস্ত্রাগার ছিল। সেই সেগুলো মানে বিভিন্ন রকমের অস্ত্র ছিল। এবং মহারাজার লাইব্রেরি ছিল, বিশেষ করে লাইব্রেরিগুলোতে মানে একটা মানুষের গ্রন্থ থাকতো, মূল্যবান গ্রন্থ।
একটা মানুষের মানে যা 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 শখ প্রয়োজন, থাকতে পারে জীবনে, যা যা সেগুলোই প্রয়োজন এই সবগুলোই। মহারাজার এখানে ছিল, কিন্তু আপনি কি লাইব্রেরি ছিল। চিন্তা করছেন যে এক কি জৌলুস ছিল, কি জৌলুস কি ছিল এবং আজকে এগুলোতে- কি অবস্থা। হ্যাঁ। তার মানে রাজ্যেরও এক সময় পতন ঘটে যায়। পতন ঘটে যায়। যত বড়ই হন আপনি, একদিন সেটা শেষ আছে, ক্ষয় আছে। তো আজকে যে এটা দেখতে এসে মানে এটাই হচ্ছে সবচেয়ে আমি- বড় শিক্ষা। আমার জানা মতে আমি এই যে মহারাজার যে একটা সকল ছিল এখানে, একটা সকল বলা চলে, যাই হোক এখনকার ভাষায় এটা কি, এখানে কিন্তু সব জল এসে কূপ জমা ছিল হতো, আর কি, কূপ ছিল বা আর কি। পানি তোলার। আমরা এই কূপটা কুয়া বলে যেটা আর এটা কি। কুয়া, এটা এত গভীর ছিল যে আমরা ছোটবেলায় যখন আসতাম একটা হয়তো একটা ঢিল বা একটা ইটের টুকরো এখানে ফেলতাম, অনেকক্ষণ পর শব্দ হতো। মানে অল্প গভীরতা থাকলে তো শব্দ হতো না, অল্পতেই শব্দ হতো, কিন্তু ফেলতাম অনেকটা পরে তখন শব্দটা উঠতো, টুম শব্দ হতো। এই যে দেখেন এগুলো সেই সেই 400 বছরের এইসব পুরাকৃতি, এবং এই ঘর, এই কত মানে রত্ন খচিত, আসলে মানে গা শিওরে উঠে যে তখন কি ব্যবস্থা ছিল, কি অবস্থা ছিল, কি পরিবেশ ছিল। বিদ্যুৎ ছিল এগুলো- না হয়তো বা সেই বিদ্যুৎ সময়। ছিল না, বিদ্যুতের জন্য মহারাজার সেখানে একটা ছিল, আপনার ইঞ্জিন ঘর ছিল, পাওয়ার ঘর ছিল, সেখান থেকে নিজস্ব পাওয়ারে তার বিদ্যুৎ উৎপাদিত হতো। এবং এখানে অনেক কিছু আলো যেগুলো জ্বলতো, ঝাড়বাতি জ্বলতো, সেই বিদ্যুৎ পাওয়ার দিয়েই জ্বলতো। এরকম মহারাজার একটা ছিল। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আমি আসতেছি। আমি ওই সাংবাদিক সাহেবের সাথে আছি। হ্যাঁ, আমি কথা বলতে পারি না, বুঝছেন না? না না, আপনি অনেক সুন্দর করে গুছায় বলছেন। আমি একটু একটু পিছন দিকটা দেখে আসি তাইলে। নিতে হবে, এই লাইনটা ভালো বুঝতে পারছি। উফ, এই জিনিসগুলো রিস্টোরেশন দরকার। এগুলা আগে আমি কি করতে দেব, আপনি নষ্ট হয়ে যেতে ওইভাবে আর আসবে না। এগুলো রিস্টোরেশন করে তো করা যায়। এগুলোতে ওই প্রসেসটা আমার মনে হয় একতলা নিচে চলে গেছে। যেটা খনন কাজ না করুক, যেটুকু উপরে আছে সেটুকু করুক। উনি কিরা যাবে এখন? দেখেন সাবধান। আমার সাক্ষ্য বেরো একটা করে যায়। এখানে তো অন্তত মিনিমাম 3-4 হাত নিচু আছে, তার মানে একতলা পুরাই নিচে আছে। নিচে আছে, এটাই। আপনি আসছেন আগে এখানে? আমরা এসে সামনে দিয়ে দেখছি, পিছনে আসি সামনে দেখে ঘুরে গেছে কিন্তু আজকে আসলাম পিছনে। এটা তো আমাদের এটা হিউজ জায়গা ছিল, এখানকার বিল্ডিং মানে ভেঙে চলে গেছে। হ্যাঁ, এটা লাগাও ছিল এই পুকুরের সাথে। এনে কিন্তু হাম্মামখানা, এই যে পুকুরটা, হ্যাঁ। এই যে টুকছাগুলো দেওয়ার চিপা এটা না, এটা না, এটা মূল গেট দিয়ে আসো, তাহলে ভালো লাগবে। আম্মু, মূল গেট দিয়ে আসো। মূল গেট দিয়ে আসার একটা মজা আছে। ওয়াল দিয়ে ঘিরে দিতে হবে। এই যে বাড়ির মহিলারা হুম। ঠিক এই সাইডটা থাকতো, আচ্ছা, তাদের গোসলের জায়গাটা এটা। এটা আমরা নিজেরা আবিষ্কার করে নিলাম। হ্যাঁ, আসো। আরে বাবা রে বাবা, এটা অনেক সুন্দর করে করা ছিল নিশ্চয়। চিন্তা কি করো পরিমাণ আমাদের গেট টেট দেখো। level কি ছিল। হ্যাঁ। আর এখন একটা বাথরুমে টাইলস লাগাতে এই যাচ্ছে। এই যে প্রাচীরগুলো আমার মনে হয় মিনিমাম 30 ফিট হাইট ছিল, এখন তো মনে হয় 20 ফিটের কাছাকাছি, 10 ফিট নিচে চলে গেছে। এই হলো মনে করো একদম প্রাইভেট যে গোসলখানা সেটা। গোসল করার জন্য মানুষ এত বড় জায়গা ইউজ করছে, এবং চিন্তা করা যায়? ঘাটটা দেখো, আমরা ঘাটটা দেখি না ওই সময়। দেখো এখানে এমন হয়েছে। এই গেট দিয়ে তারা গোসলের জন্য আসে। মাই গড। রাস্তাটাও তো বড় ছিল অনেক, এখন আর রাস্তা এটা নাই।
হ্যাঁ সিঁড়ি সিঁড়ি ভেঙে ওই গেটটা লাগে। এটার নাম হচ্ছে সুখসা না না সুখসাগর দেখে আসলাম। এটা এটা হলো প্রাইভেট, মানে একদম রাজবাড়ির মনে হয় প্রাইভেট পুকুর যেটা বলে। রানীদের গোসলখানা ছিল এগুলা, স্থাপত্য ছিল না এখানে। স্থাপত্য ছিল না, তার মানে এই সাইডটা ছিল ওই যে রাজবাগান যেটা বলে না, হুম। বাড়ির পেছন সাইডটা রাজবাগান, আর এই সাইডে উঁচু প্রাচীর দেওয়া। কাকের হাতে বাঁচার জন্য যে প্রাচীর দিচ্ছে আল্লাহ জানে। ওখানে একটা মন্দির আসলে শত্রু তো ওদের ইয়ে ছিল, মানে আর এক রাজা ছিল না, শত্রু ছিল হলো এলাকার লোক, যাকে নির্যাতন করতো তারা কখন আক্রমণ করে রাজবাড়ি পুরাইতে। হ্যাঁ এই আপনারা কি নাটোরে গেছেন? নাটোর রাজবাড়ি, নাটোর দুইটা রাজবাড়ি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিছুই ছিল না ওদের। এটা মনে হয় গোসল করে আসার পর পূজা করতো। হ্যাঁ এমন হইতে পারে। হিন্দু রাজা। হ্যাঁ গণেশ 80,000 এরকম করতো, সে অপশন দুটো এখানে ছিল। আমেরিকা তোমার ওদের সংবিধান গ্রহণ করছে 1781 সালে। 1776 সালে ওদের গৃহযুদ্ধ শেষ হয়, 77 সালে। রাইট। 1777 সালে ওদের গৃহযুদ্ধ শেষ হয়। তারপর জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে ওরা তোমার সংবিধান প্রণয়ন করে 81 সালে ওইটা। বুঝতে পারছি। এটা সেন্টার মার্ক করার জন্য দিয়ে গেছে সেন্টার মার্ক। গভর্নরি সব জায়গায় আছে। কিন্তু তথ্য বিভাগ যারা কি করে, এরা ওদের কি কাজ? সরকারের যারা আছে এরা কি কাজ করতেছে? আমেরিকা ফাটাবে সেই তালে আছে। ক্রিম মেখে আর ওই জিনিসটা দেখেন, যেটা আমি ড্রাফট করছিলাম দেখি, আপনাকে পাঠিয়ে দিয়েছিলাম। তখন আমার খুব কষ্ট হয় যে এই জিনিসগুলো সরকার কেন ঠিক করে না। এই জিনিসগুলো সরকার বলছি যে নিজের এই পাশটা হলো সেন্ট্রাল, পেছনের সাইডটা মহিলাদের জায়গা। এই গেট দিয়ে ঢুকে, হ্যাঁ, হাতের বাম দিকে গেলেই হচ্ছে মন্দিরটা আছে, যেটাতে আমরা অলরেডি দেখিয়েছি। আর এই যে এটাতে ঢোকার রাস্তাটা কোন দিক দিয়ে? এদিক, এটাতে ঢোকার রাস্তা কোন দিক দিয়ে? ও ভিতর দিয়েই। আমাদের গাড়ি মনে হয় যেটা তোমার ওই পছন্দের গাড়ি। মামা ওই গাড়িটা দিয়ে দেন আমাদের। তোমার এই নোংরা গাড়ি কেউ নিবে। বন্ধ হয়ে গেছে নাকি? সবাইকে পেট করে না, এনারা অনেক দূর থেকে আসছে। পূজা হয় মানে বড় করে দুর্গা পূজা। ওয়ালাইকুম মামা, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি জি আলহামদুলিল্লাহ। ফাইনালি বড় মামার সাথে দেখা হয়ে গেছে দিনাজপুর এসে। হ্যাঁ, So, কলিগ, আমার আমার সাথে আরেকটা মামা আছেন।
আপনার নামটা প্লিজ? মোহাম্মদ জয়নাল আবেদিন। জয়নাল আবেদিন মামা আছেন। বলেন, আজকে তো আমরা পুরো রাজপ্রাসাদ পিছনে দেখে আসলাম, তো কেমন লাগলো এটা দেখে আপনার কাছে? আসলে মানে খুবই ভালো লাগছে, কিন্তু এর সাথে সাথে খারাপ লাগাটা বেশি কাজ করতেছে। এর কারণ হলো, বেশ কয়েকটা কারণ আছে। 1 নম্বর কারণ যেটা আমি মনে করতেছি যে কোনো রক্ষণাবেক্ষণ নাই। আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তর বলে বা যারা এর গার্ডিয়ান সংস্থা বাংলাদেশের, তারা কোনো রকম এটার রক্ষণাবেক্ষণের দায়িত্বে চরম অবহেলা আমি দেখতে পাচ্ছি। কারণ যেখানে সেখানে ময়লা আবর্জনা, বাগানগুলো পরিষ্কার হয় না, সব কিছু ভেঙে চুরে পড়তেছে। এটা একটা দিক। এত বড় একটা ঐতিহ্য বাংলাদেশের, একটা সভ্যতার অংশ। 2 নম্বর হলো যে এখানে এমন কোনো সাইনবোর্ড বা জাতীয় কিছু নাই যে এখান থেকে আমরা মানে ভালো কিছু, যে টোটাল সম্পর্কে একটা সম্যক ধারণা পাইতে পারি, এর ইতিহাস সম্পর্কে জানতে পারি, বা কোনো স্টুডেন্ট বা যারা দর্শনার্থী আসে তারা কোনো সম্যক ধারণা এখান থেকে পাওয়ার মতো কোনো ইনফরমেশন, কোনো বোর্ড বা কিছুতে নাই। সো মানে এটা আসলে খুবই কষ্টদায়ক যে আমি এখানে আসলাম, ঘুরলাম, দেখলাম, ছবি তুললাম, এটাই আমরা আসলে আমরা আমাদের বানায় নিয়ে ফেলছি। কিন্তু এর যে মূল জিনিসটা, আমাদের জ্ঞান অর্জন করা বা আমাদের পেছনটাকে জানা, অতীতটাকে জানা, যা আমাদের পূর্বপুরুষরা এখান থেকে 400 বছর আগের এই স্থাপনাগুলো তারা কিভাবে শাসন করছিল, তার কোনো ইনফরমেশন এখানে নেই। আমার একটা প্রশ্ন ছিল, মানুষজন আসলে এই যে অনেকেই মনে করে কি পুরনো বিল্ডিং দেখতে যাও, কি পুরনো বিল্ডিংয়ের ভিডিও বানাও, তো আপনি কি বলবেন যে আসলে এখানে আসলে শিক্ষাটা কি পাওয়া, এখান থেকে মানুষ কি শিখবে? আসলে এটাই তো হলো আমাদের শেকড়, মানে পুরাতন ইতিহাস, ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, সব কিছু আসলে পুরাতনের ভিতরেই আছে। তো এখান থেকেই শেখার আছে কিছু। ইতিহাস থেকে আসলে মানুষ তার সমস্ত কিছু শিক্ষা গ্রহণ করে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এটা আমরা যদি সংরক্ষণ না করতে পারি, এখান থেকে যদি কিছু না নিতে পারি, আসলে আমাদের পরবর্তী প্রজন্ম আর কয়েক প্রজন্ম পরে দেখা যাচ্ছে যে এটা খুঁজে বিলীন হয়ে যাবে। জি, বিলীন হয়ে যাবে। তো এটাই আসলে কষ্টদায়ক। আর শিক্ষণীয় বিষয় তো অবশ্যই আছে। এই রাজবাড়িটার যারা নিয়ন্ত্রণ করত, যারা রাজা ছিল, তারা এখানকে কিভাবে শাসন করত, অথবা কোনো শোষণ করতো কিনা, বা তার যে জিস্ট একটা হিস্ট্রি, মানে তাদের জীবন যাপন, কালচার কত সমৃদ্ধ ছিল। হ্যাঁ, সমৃদ্ধ জীবন, মানে সম্যক ধারণা পাইতে পারি। আর আমরা এখন কই আছি? কিন্তু এর বাইরে কিছু জানার সুযোগ আসলে নাই, কোনো ব্যবস্থাপনাও নেই। ঠিক আছে মামা, থ্যাংক ইউ সো মাচ। জি মামা, আপনি বলেন কেমন লাগলো আপনার এই জায়গা ঘুরে? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। তো এখানে আসলে এটা রাজপ্রাসাদ, এটা প্রাচীন ঐতিহ্য। রাজার আমলে যে ধরনের এটা ছিল, আসলে সেই ধরনের আসলে কোনো সংস্কার নাই এখানে সংস্কার নাই। এখানে আসলে যে বিল্ডিংগুলো আছে জরাজীর্ণ হয়ে আছে, ভেঙে চুরে আছে, ময়লা আবর্জনা ভর্তি আছে। কিন্তু এখানে আসলে যেটা উচিত ছিল, যেখানে প্রত্নতত্ত্ব বিভাগ যেখানে কাজ করতেছে, তারা সরকারের দায়িত্বে আছে, তারা এই রক্ষণাবেক্ষণের জন্য তাদেরকে রাখাও হয়েছে, যে কাজে আসলে তারা সেই কাজগুলো করতেছে না। আসলে সরকারের উচিত, যারা এই ডিপার্টমেন্টে আছে, তারা যেন এই বিষয়টা নজর রাখে। কারণ ভাঙচুর হয়ে আছে, ময়লা আবর্জনা যেখানে নেশাখোরের আড্ডা হয়ে গেছে, এগুলো আসলে মূলত দেখার দরকার। সরকারের ডিপার্টমেন্টে যারা আছে, এই ডিপার্টমেন্টটা তারা দেখভাল করবে। কারণ এখানে বাহির থেকে অনেক লোকজন আসে, তাদের আসলে এখানে যে পরিস্থিতি আমি দেখতেছি, তাদের আসলে নিরাপদে তারা এখানে দেখে ঘুরে যাবে, সেটাও এখানে দেখা যাচ্ছে না। চারিদিকে জঙ্গল, পরিবেশটা সেরকম ভালোও না। হ্যাঁ, সেক্ষেত্রে আমি সরকারি দৃষ্টি আকর্ষণ করব, যারা এই বিভাগে আছে, যারা প্রত্নতত্ত্ব বিভাগে যারা আছে, যারা দায়িত্বে আছে, তারা যেন এই বিষয়টা নজর দেন। এখানে থ্যাংক ইউ। আমি আরেকটা জিনিস যোগ করতে চাই, সেটা হলো যে আসলে এখানে আমরা যারা দর্শনার্থী আসি, আসলে সবাই সমানভাবে চিনেন বা এই বিল্ডিংগুলো সম্পর্কে পরিচিত না। এখন প্রশ্নটা হলো, যদি ভালো কোনো গাইড এখানে থাকতো, তাদের হেল্প নিয়ে যদি জায়গাগুলো ঘুরে দেখা যেত, মানে এখানকার ইতিহাস, ঐতিহ্য কি, তাদের মুক্তিও কতজন রাজা ছিল, কে ছিল, কোন কার পর কে কোন রাজা এসেছেন, বিচার ব্যবস্থা কেমন ছিল, কাদের অধীনে কি হয়েছে, ডিটেল থাকলে ডেফিনেটলি ভালো লাগতো। আর আমার এইটাই আসলে জানার সবচেয়ে জিনিসটা ছিল এটাই। শুধু বিল্ডিং দেখেই সব কিছুই রিয়েলাইজ করা যায় না।
আমার একটা জিনিস বলার আছে, আমি তো চেষ্টা করি বিভিন্ন জায়গায় ঘোরার জন্য। তা আমার কাছে মনে হয়েছে যে ইন্ডিয়াতে বা অন্যান্য যে যে জায়গাগুলোতে আমি ঘুরেছি, তো ওদের যে জায়গাগুলো আছে এগুলো কিন্তু খুব গোছানো, নিট অ্যান্ড ক্লিন। ওখানে গেলে গাইড পাওয়া যাচ্ছে এবং আমি জানতে পারছি যে এখানে এই ব্যবস্থাটা নাই। বিশেষ করে আমরা যারা ভ্রমণ করি, ভ্রমণ করা বলতে বাংলাদেশে করলে হয় চিটাগাং বুঝি, নাই কক্সবাজার বুঝি, নাহলে বান্দরবান বুঝি, নাহলে সিলেট বুঝি। কিন্তু উত্তর অঞ্চলেও কিন্তু, উত্তরবঙ্গেও কিন্তু প্রচুর ঘোরার মতো জায়গা আছে। এবং অবশ্যই। রংপুরের এই পাশ থেকে কিন্তু এইটার কালচার কৃষ্টিটা কিন্তু ঢাকার ওই পাশের থেকেও অনেক আগের। এগুলো 400-500 বছরের পুরনো ইতিহাস ঐতিহ্য কিন্তু এখানে লুকানো আছে। হ্যাঁ, তো যেটার কারণে মনে হয় আমাদের ঐতিহ্যের সাথে ওই পাশে কুচবিহার আছে, জলপাইগুড়ি, দক্ষিণ শিলিগুড়ি, দিনাজপুর আছে। হ্যাঁ দক্ষিণ দিনাজপুর, এগুলোর কালচার কিন্তু আমাদের মোটামুটি একই রকমই, ভাষাগত ব্যাপার মোটামুটি কাছাকাছি। তো আমি আমার এই ব্লগের মাধ্যমে আমি সবাইকে আমন্ত্রণ জানাতে চাই, আপনারা উত্তরবঙ্গ আসেন। উত্তরবঙ্গ ঘুরে দেখানোর জন্য আমি একটা টিম রেডি করব। আপনারা যারা উত্তরবঙ্গ ঘুরে দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানান। আমি আপনাদেরকে উত্তরবঙ্গ ঘোরার জন্য কিভাবে প্ল্যান দিতে হবে, আমি নিজে অনেক বছর আগে ঘুরেছি, কিন্তু রিসেন্ট সময়ে আমি আবার উত্তরাঞ্চলটা পুরোটা ঘোরার চেষ্টা করছি এখন, যেন সারা বাংলাদেশের কাছে আমি এটাকে প্রেজেন্ট করতে পারি যে উত্তরবঙ্গে কি আছে, আপনারা আসুন ঘুরে। এটা অবশ্যই একটা ব্যক্তি উদ্যোগ এবং অনেক ভালো উদ্যোগ, যেটা অনেক সরকারিভাবে করা উচিত ছিল। সেটা আপনি চ্যানেলের মাধ্যমে এটা দেখাচ্ছে সারা বাংলাদেশের মানুষ ইতিহাস ঐতিহ্য অন্তত চ্যানেলের মাধ্যমে দেখে হইলেও এখানে আসার আগ্রহ জন্মাবে এবং এই সম্পর্কে জানতে পারবে। এটা হলো সবচেয়ে বড় দিক। তো আমি মনে করি এটা একটা খুব ভালো আইডিয়া, এই ভিডিওগুলো তৈরি করে মানুষের দেখার সুযোগ করে দেওয়া। থ্যাংক ইউ এবং মামা, জানার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ধান করে দিয়ে যাও, এটা মজা। আর এটা খেয়ে গলায় ঝাল লাগছিল, পানিও খোঁজার জন্য। কোন খালার বাড়ি গেছো তুমি? একটু ধরো তো। কাদের? ও আচ্ছা। সুইমিং পুল বানাইছে? তাই তো বলি, ভয়টা আছে।